স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি বুশরা সারাজিন এবং আমি নুসরাত জাহান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আগে আমি শীতের সময় গিয়েছি বিশেষ করে, এবং গিয়েছি কম্বল দুস্থ মানুষের জন্য। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি জাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়ায় যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, এই নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, দুটো জেলারই গণতন্ত্রের সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটো জেলায় আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই 2 জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, 2 জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি জাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়ায় যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের শীষ তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। ঠিক আছে তো? চিনেন সবাইকে? এদের দায়িত্ব দিয়ে দিয়েছি, নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে। কাজে আমরা কি এই 8 জনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ 12 তারিখে? ইনশাল্লাহ। বসেন সবাই, ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা, এই দুটো জেলায় কিন্তু, বিশেষ করে নওগাঁ জেলা, আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার। বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়। কিন্তু এই যে ধান হয়, বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল আছে। ওয়ান টু থ্রি, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3। এই যে 3টা হয়, এটা কবে থেকে হলো? এটা শহীদ জিয়া রহমানের সময় থেকে এটা শুরু হলো।
এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরও প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো, বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজেই কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন, তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন? এর মধ্যে কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছাবে, তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায়, তখন সে কৃষি বিমার থেকে, বিমা যেটি হবে ফসলের, সেই বিমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে। কাজে আমরা কৃষক ভাইদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছি। এখন আমাকে বলেন, এই এলাকার এবং জয়পুরহাটের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষিকার্যের সাথে জড়িত। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে, ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে কি এটা করব, আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব? আচ্ছা, ইনশাল্লাহ। কিন্তু আমরা বাস্তবায়ন করার আগে আপনাদের একটা পরিকল্পনা আছে, ওটা আমি পরে জানছি। এরপরে আসেন, এরপরে এইখানে ধানের পাশাপাশি অন্যান্য অনেক শাকসবজি হয়, আম হয়, রাজশাহীতে হয়, এখানে হয়, এই অঞ্চলে প্রচুর হয়। কিন্তু একটা সমস্যা আছে যে অনেক সময় এগুলার হিমাগার পাওয়া যায় না। আমটা যে রাখবে, কৃষক রাখবে, তারপরে 2 দিন রেখে যদি 3 দিনের দিন ঢাকায় নিয়ে যাবে, এটা রাখার জায়গা নাই। আর ঢাকায় নিয়ে যেতে যেই সমস্যা, এই যে রেলের যেই সমস্যা, মানে ট্রাকের যেই সমস্যা, এটা আমরা ওয়াকিফাল আছি এই ব্যাপারে। এবং কৃষকদের খরচ যাতে কম হয়, ইনশাল্লাহ রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে
একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। নির্বাচনে ধানের শীষের বিজয় হলে জনগণের জয়যাত্রা শুরু হবে, তাই প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, তাই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে সরকার ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ পুনরায় বরেন্দ্র প্রকল্প চালু এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। আরিফুজ্জামান পিয়াস এবং আহমেদ রিফাদের ছবিতে রাজশাহী থেকে শফিকুল হকের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের ষষ্ঠ কর্মসূচি পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে। এ মাঠেই বক্তব্য দিয়েছেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এবার দলের ঝান্ডা নিয়ে ভোটের আগে তাদের উত্তরসূরি তারেক রহমান। তাকে সামনে থেকে দেখতে, বক্তব্য শুনতে বাড়তি আগ্রহ গোটা এলাকায়। সভামঞ্চে তারেক রহমান পৌঁছালে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। লক্ষ জনতার সামনে তারেক রহমান তুলে ধরলেন ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির রূপরেখা। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিলেন গণতন্ত্র, ভোটের অধিকার ফেরানো সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারে, এলাকার মানুষের পুরো এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। গত 3 মেয়াদে সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে বলে অভিযোগ তারেক রহমানের। তাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনটি হতে হবে জনগণের চাওয়া অনুযায়ী, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। ঝগড়া ফ্যাসাদে বিএনপি বিশ্বাস করে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অন্তর্বর্তী সরকারের জোরালো ভূমিকাও প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য, আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে, যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। জনসভা মঞ্চ থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দল মনোনীত 13টি সংসদীয় আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপি প্রধান। এই জনসমুদ্র থেকে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা আর ভোটাধিকার নিয়ে জমে থাকা অসন্তোষের প্রতিফলন দেখিয়েছে পদ্মাপাড়ার মানুষ। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সমর্থন এবং আগামীতে একটি দায়িত্বশীল রাজনৈতিক সরকারের অপেক্ষায় এই প্রান্তিক জনগোষ্ঠী। আর সমাবেশ থেকে অদম্য বাংলাদেশ গড়তে সবার আগে বাংলাদেশকে রাখারই প্রতিশ্রুতি দিলেন তারেক রহমানও। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভোট চাইলেন ধানের শীষে। শফিকুল হক, 71, রাজশাহী। রাজশাহীর গণমানুষের কাছে এখনও অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমানের আগমন উপলক্ষে তাই প্রবীণরা বারবার স্মরণ করলেন সাবেক রাষ্ট্রনায়ককে। তারা বলেন, 22 বছর পর এই আগমনে তারেক রহমানকে উপহার দেয়া হবে রাজশাহীর 6টি আসনই। নেতাদের দাবি, আগামী বাংলাদেশ নিরাপদ তার হাতেই। দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফেরাবেন তারেক রহমানই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন।
2004-এর কর্মী সভা, মাঝে কেটেছে 22টি বছর। দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান আসবেন আমের শহর রাজশাহীতে। তাই নগর জুড়েই উচ্ছ্বাস, এসেছেন সব শ্রেণী পেশা আর বয়সের মানুষ। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণরা বারবার করলেন স্মৃতিচারণ, জানালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা। আজকে সুযোগ হয়েছে, সামনাসামনি দেখিনি, ওই জন্য আমি কালকে থেকে আসা যাওয়া করছি। যেহেতু এই স্কুলে আমি লেখাপড়া করি, তো আমি কালকে সকাল থেকে এখানে আসা যাওয়া করছি। আমি তারেক রহমানকে দেখি নাই, আমি বেগম খালেদা জিয়াকে দেখেছি 1990 সনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘিরপাড়ে আসছিল। অনেক আমাদের বিএনপি ছিল তখন, অনেক উন্নয়ন করেছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া, এবং আশা করি উনিও আমাদের রাজশাহীর জন্য অনেক কিছু উন্নয়ন করবেন এবং গোটা বাংলাদেশের জন্য উনি উন্নয়ন করবেন। যেমন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ডটা করেছেন, উনি প্রত্যাশা দিয়েছেন, সেগুলা উনি করবেন। উচ্ছ্বসিত তরুণ তরুণীরাও অপেক্ষায় ছিল প্রিয় নেতাকে দেখার। তারেক জিয়াকে আমি সরাসরি দেখিনি, এই কারণে আমি সকালবেলা পাগলের মতো ছুটে এসেছি। দেখি আমার সেই শহীদ জিয়ার সন্তানকে দেখার জন্য আমি এসেছি। আমি তারেক রহমানকে আগে অনলাইনে দেখেছি না, আমি ছাত্র দলের একজন কর্মী। তো সর্বপ্রথম দেখা হচ্ছে, মানে সামনাসামনি দেখা হয় যেদিন উনি ঢাকায় আসেন, সেই দিনই প্রথম হচ্ছে তারেক রহমানের সামনাসামনি দেখে। এবং রাজশাহীতে আসছে, ওইখানে তারেক রহমান দেখবো এবং তার বক্তব্য শুনবো। আমাদের রাজশাহীর এই মাদ্রাসার মাঠে আমরা অনেক খুশি, গর্বিত। আমাদের উন্নয়ন হবে রাজশাহীতে। আমাদের খুব ভালো লাগছে যে তারেক জিয়াকে আমরা আসতে, মা মাটি ডাকছে, তারেক জিয়া আসছে, মানে ভাষা বলা যাবে না, এত ভালো লাগছে আমাদেরকে। এ সময় বিএনপির প্রার্থীরা বলেন, আগামীর বাংলাদেশ নিরাপদ তারেক রহমানের হাতেই, আর তিনিই ফেরাবেন দেশে গণতন্ত্র। দেশ নায়ক তারেক রহমান যদি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গঠন করব। শুধু দলের লোকজন নয়, প্রত্যেকটি সাধারণ জনগণ তারেক রহমানকে দেখার জন্য মুখিয়ে আছে। অবশেষে তারেক রহমান এলেন। বিমানবন্দরে নেমেই আগে জিয়ারত করলেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার। এরপর প্রবেশ করলেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। রাজশাহীর জনসমুদ্রে তারেক রহমানের আগমন যে উন্মাদনার জন্ম দিয়েছে, তার প্রতিদান তারা দিতে চান 12 ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে। তাদের আশা, তার বাবার হাত ধরে যেভাবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে আমের এই শহরটিতে, সেই ধারা অব্যাহত রাখবেন তারেক রহমানও। মালিক, 71, রাজশাহী। ঠাকুরগাঁওয়ে আজও পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে ভোট চান। ভোট বানচালে স্বাধীনতা বিরোধী একটি দলের ভূমিকায় ক্ষোভ জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে রিপোর্ট করছেন সবুজ মাহমুদ। নির্বাচনী প্রচারের অষ্টম দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের গড়িয়া ইউনিয়ন দিয়ে গণসংযোগে নামেন। আমরা সবাই হিন্দু মুসলিম বলে কথা না, সবাই আমরা ভোট দিব ওনাকে। আমাদের এখানে কর্মসংস্থান করে দিবে, গার্মেন্টস করে দিবে, উনি এদিকে মেডিকেল হাসপাতাল করে দিবে। ব্যাপক ধানের শীষের ভোট দিয়ে আগামীতে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, আমরা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। এই সময় তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। নির্বাচিত হলে এই এলাকায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, যে অঞ্চলে আমাদের মানুষকে আমরা চাকরির সুবিধা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করব। ইনশাআল্লাহ আমরা এখানে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এইগুলো আমরা করব ঠাকুরগাঁতে, ঠাকুরগাঁও অঞ্চলে। নিজে কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, গভীর নলকূপ চালু ও কৃষি উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। আমরা চেষ্টা করব ঠাকুরগাঁও অঞ্চলকে আমরা একটা কৃষিভিত্তিক শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলব। আরেক সভায় জামাতের বিরোধিতা করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা দিতে পারবে না। আমরা কি সেই দলটাকে দেশের দায়িত্ব দিতে পারি যারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করবে? আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 17 বছরে 117টি মিথ্যা মামলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হলেও জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হননি বলে দাবি করেন মির্জা ফখরুল। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আহ্বানের প্রকৃত প্রতিফলন কতটা ঘটবে তা নির্ধারিত হবে ভোটের দিনই। সবুজ মাহমুদ, 71, ঠাকুরগাঁও।
ক্ষমতায় গেলে প্রথমেই নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা 5 ঘণ্টা করার বিষয়ে যারা উপহাস করেছে তারা নারীদের অসম্মানিত করতে চায়। এ সময় যুবকদের বেকার ভাতার পরিবর্তে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। শেরপুরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজারবাগ পুলিশ ল্যান্সে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সব পক্ষকে ধরার আহ্বান জানান উপদেষ্টা। আগামী নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠু ভোট হবে। রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো দলের লেজুড়বৃত্তি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের মতো কোনো ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলেও জানান তিনি। আজকে এখানে ছিল, আপনারা জানেন যে ঢাকা ডিভিশনে কোনো জায়গায় যদি কোনো বাক্স ছিনতাই হয়, ওই পুলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে ওই আইন শৃঙ্খলা বাহিনী কালকেই রেহাই দেওয়া হবে। কালকের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন আপনারা? আমি তো বিচ্ছিন্ন ঘটনা বলি নাই। আপনি কেন নিয়েছেন? হ্যাঁ, এটা অবশ্য গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে, যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ ঘেরা জামালপুরে অর্ধেকের বেশি এলাকায় চরাঞ্চল। নদী ভাঙন আর নিম্ন আয়ের মানুষের এই জেলায় নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। এখানকার নারীরা এবার ভোট নিয়ে সচেতন, তাই নিজেদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর শিক্ষায় এগিয়ে আসা প্রার্থীদের তারা নির্বাচিত করতে চান। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচন নিয়ে বেশ আগ্রহী জামালপুরের নারী ভোটাররা। বৈষম্যহীন নতুন বাংলাদেশে নিরাপদ আর শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। নারীরা বলছেন, বৈষম্যহীন সমাজ গড়তে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাদের প্রত্যাশা, এবারে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে যারা নারী বান্ধব হবে। আমরা তেমন একটা সরকার চাই যে সরকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং প্রত্যেকটা নারী জন্য তাদের গ্রাম থেকে এবং শহর থেকে তাদের যোগ্যতা অনুযায়ী এখানে কর্মের সাথে যুক্ত হতে পারে। খেলাধুলা, যে কোনো সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় যেন নারী তার অধিকার পান। নারী ভোটাররা বলছেন, পরিবার থেকে কর্মপরিবেশ সহ সব জায়গায় বৈষম্যের শিকার হন নারীরা। তাই তারা এবার এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের অধিকার আদায়ে শুধু প্রতিশ্রুতি নয়, সেগুলো বাস্তবায়নেও কাজ করবে। নারীরা বিভিন্ন চাকরি ক্ষেত্রে গেলেও বৈষম্যের সৃষ্টি হয়, আইনগত ক্ষেত্রেও, সেটা বিচারের ক্ষেত্রে দেখা যায় বৈষম্যের শিকার হয়ে থাকে। আমরা এমন ভবিষ্যতে এমন প্রতিনিধি চাচ্ছি যেন এই বৈষম্যগুলো দূর হয়। আর নারী উদ্যোক্তাদের অভিযোগ, এই জেলায় সরকারি উদ্যোগে এমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি যার মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা যাবে। যে ক্ষমতা আসে আমাদের অনেক আশা দিয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা সেভাবে আগাতে পারিনি। এটা আসলে বৃহৎ পর্যায়ে মানে আমাদের শিল্প নিয়ে কাজ করতে গেলে আমাদের আসলে সরকারি সাহায্য সহযোগিতার অনেক দরকার। 7 উপজেলা নিয়ে গঠিত জামালপুরের 5টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 21,35,098 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 10,66,881 জন। মনিরা কাজুরি, 71। অর্থনৈতিক উন্নয়ন এবং সাম্যের বাংলাদেশ চান ইতালি প্রবাসী ব্যবসায়ীরা। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে চেয়েছেন দক্ষ কৃষি, শ্রমিক এবং পর্যটন শিল্পকে আধুনিকায়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বিস্তারিত লাবণ্য চৌধুরীর প্রতিবেদনে। ইতালিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশিরা তাদের মেধা, কর্মদক্ষতা ও প্রতিভা দিয়ে এগিয়ে চলছে অন্যান্য অভিবাসীদের সঙ্গে, গড়ে তুলেছে তাদের ব্যবসায়িক কর্মপ্রতিষ্ঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের চাওয়া অর্থনৈতিকভাবে উন্নয়ন ও সাম্যের একটি বাংলাদেশ। আগামীর উন্নয়ন এবং আমাদের অগ্রযাত্রাকে উন্নয়নের অগ্রযাত্রাকে সচল করবে, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল করবে এবং একটি সাম্য ও মানবিক বোধ সম্পূর্ণ বাংলাদেশ গড়বে। কৃষি ব্যবসায়ীরা দক্ষ শ্রমিক, আর্থিক এবং আনুষঙ্গিক সহযোগিতা চেয়েছেন নতুন সরকারের কাছে। যে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা
প্রযুক্তি এবং দক্ষ শ্রমিক কৃষি শ্রমিক আসে না, সেই জন্য আমাদের অভাব এখনো পূরণ হয় নাই। এখনো শ্রমিকের জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সরকারের কাছে আমাদের জোরালো দাবি যাতে ট্যাক্স এবং প্লেন ফেয়ারটা একটু কমে আসলে আমরা বাংলাদেশি সবজিটা বেচতে পারলে আমাদেরও খুশি লাগে। সেই সঙ্গে বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মহলে আধুনিকভাবে উপস্থাপনার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন। ট্যুরিজম সেক্টরের অনেক সম্ভাবনাময় খাত, যেটা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারলে, আমাদের আরও ডিজিটালাইজড করতে পারলে আমাদের মনে হয় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করা সম্ভব হবে। লাবণ্য চৌধুরী, ৭১।